আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা, নিম্নাঞ্চল প্লাবিত। পাহাড়ি ঢলে সিলেটের ৩ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। এবং চাহিদার তুলনায় ট্যানারি কম থাকায় ১০ লাখ কোরবানির পশুর চামড়া নষ্ট। ন্যায্য দাম না পেয়ে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সংবাদ ও টকশো সম্প্রচারের ঘোষণা এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। এবারে বিস্তারিত সংবাদ। আসাম মেঘালয়ের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানিবন্দী প্রায় ৬ লাখ মানুষ। বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ। লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি বাড়তে থাকায় বন্যা আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষজন। এদিকে নেত্রকোনা ও শেরপুরেও ঢুকতে শুরু করেছে ঢলের পানি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। পাহাড়ি ঢলের সাথে দুদিন ধরে চলছে টানা ভারী বৃষ্টি। এতেই পরিস্থিতির অবনতি হয়েছে সিলেটের ১৩ উপজেলায়। ভারতের চেরাপুঞ্জিতে একদিনে ৩৯৫ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় হু হু করে এপারের সব নদ নদীতে পানি বাড়ছে। বিভিন্ন এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করছে প্রশাসন। ১০০ মেট্রিক টন চাল এবং ২০০০ প্যাকেট খাবার, এটা প্যাকেজ দেবে। এটা আমরা এরপরে যেখানে যাওয়া দরকার আমরা করবো এবং দুর্যোগ মোকাবিলার জন্য, সহযোগিতার জন্য, বন্যা আশ্রয় সহ যখন যা প্রয়োজন সিলেটের জন্য যেটা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে সেটা আমরা ইনশাআল্লাহ করব। সুরমা, কুশিয়ারা সহ সিলেটের ৪টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর স্থায়ী সমাধানে মহাপরিকল্পনা নেয়ার তাগিদ দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ২২-এর বন্যার পর থেকে আমরা সবসময়ই আতঙ্কে থাকি, আমরা নিরাপদ নই। সুনামগঞ্জকে এবং এই জনগোষ্ঠীকে, এই মানুষকে নিরাপদ করার জন্য যা যা করতে হয় সেটি করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। হবিগঞ্জের খোয়াই নদীতে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বুধবার সকাল থেকেই খোয়াই, কুশিয়ারা, কালনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে দুপুরের পর থেকে খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে কমতে থাকলেও বন্যার সংখ্যা কমেনি এ অঞ্চলের মানুষের। উজানের ঢল আর টানা বৃষ্টিতে লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি বাড়ছে। ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বন্যার শঙ্কায় নির্ঘুম রাত পার করছেন নদী পাড়ের মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মৌসুমী বায়ুর সক্রিয় থাকায় আগামী ২৫ জুন পর্যন্ত স্বল্প থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক্ষেত্রে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও ঢাকার পূর্বাঞ্চলে থেমে থেমে বৃষ্টি হবে। এদিকে বঙ্গোপসাগরে বাতাসের তীব্রতা বেশি এবং বৃষ্টি থাকায় উপকূলীয় অঞ্চলগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। পর্যন্ত ব্যাপগঞ্জে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা কোনো নিম্নচাপ বা লঘুচাপ তৈরির কোনো সম্ভাবনা নেই। উপকূলীয় এলাকায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং জোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই জন্য সকল সমুদ্রবন্দর উপকূলীয় এলাকায় আমরা ৩ নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ২১ জুন ২ দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে পালাম বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। পরদিন সকালে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে তাকে সংবর্ধনা দেয়া হবে। ওই দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে প্রতিনিধি পর্যায়ে আলোচনা ও দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এমওইউ
ও চুক্তি বিনিময় সহ 2 নেতার প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে বলে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই দিন শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এছাড়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সফর শেষে 22 জুন সন্ধ্যায় নয়াদিল্লি ত্যাগ করার কথা রয়েছে শেখ হাসিনার। বরাবরের মতো এবারও কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম পাননি মৌসুমি ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত দামের অর্ধেকও পাননি অনেকে। তবে বাজার নিয়ন্ত্রণে ছিল বলে মনে করেন সরকারের নীতি নির্ধারকরা। এদিকে চাহিদার তুলনায় ট্যানারি কম থাকায় এবার নষ্ট হয়েছে 8 থেকে 10 লাখ খাসি ও ছাগলের চামড়া। ট্যানার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে এবছর সংগ্রহ করা হয়েছে 80 লাখের বেশি পশুর চামড়া। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। চড়া দামে কোরবানির পশু কিনলেও নামমাত্র দামে বিক্রি হয় চামড়া। আবার এসব চামড়া নিয়ে বিপাকে পড়েন মৌসুমি ব্যবসায়ীদের অনেকে। আড়তদারদের কাছে পান না ন্যায্য মূল্য। অন্যান্য বারের মতো এবারও এমনই চিত্র ছিল কোরবানির পশুর চামড়া ঘিরে। সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিলেও তা মানেননি বেশিরভাগ আড়তদার। কাঁচা চামড়া সংরক্ষণ করা সহজসাধ্য নয় বলে যেন তেন দামেই বিক্রি করতে হয়েছে মৌসুমি ব্যবসায়ীদের। 3 লাখ টাকার গরুর চামড়াটা 500-600 টাকার দাম করে, 700-750 বলতেছে। 100 চামড়ার মতো আনছে, তাদের দিয়েছে মাত্র 200 টাকা। তবে চামড়ার দাম নিয়ে ভিন্ন ব্যাখ্যা ট্যানারি অ্যাসোসিয়েশনের। ইউরোপিয়ান বায়ার, আমেরিকান বায়ার এবং জাপান, কোরিয়া সহ ফারেস্টের বায়ারগুলো কিন্তু আপনার আমাদের দেশ থেকে চলে গেল। অর্ধেক দামে আমরা নন কমপ্লায়েন্ট চাইনিজ বায়ার সহ অন্যান্য দেশে আমরা বিক্রি করছি। অন্যদিকে বাজার স্থিতিশীল রয়েছে বলে দাবি ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালকের। সেটি যদি র চামড়াটা বিক্রি করে এই পোস্তাতে বা ট্যানারিতে, তাহলে সেটি কখন করতে হবে? সেটি তো অবশ্যই সন্ধ্যা বা রাত্রি 8টার মধ্যে করতে হবে। এখন রাত্রি 11টার পরে বা পরের দিন যদি এই চামড়াটা নিয়ে আসে, সেই চামড়ার তো কোয়ালিটি থাকবে না। যে চামড়ার কোয়ালিটি নেই, যে চামড়াটা অলরেডি পচন ধরে গেছে, সেটি তো আসলে আপনার সেটি হয়তো ফেলে দিতে হবে, অথবা কি করতে হবে, আপনার কম দামে বিক্রি করতে হবে। প্রশ্ন হলো, দেশে চামড়াজাত পণ্যের দাম বেশি হলেও পশুর চামড়ার দাম কম কেন? 100% বৈদেশিক নির্ভর র মেটেরিয়ালস এবং অ্যাক্সেসরিজের উপরে ডিপেন্ড করছে। চায়না এবং ইন্ডিয়া থেকে এবং ইউরোপ থেকে আপনার এনে আমরা কিন্তু এগুলো উৎপাদন করছি। ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে ট্যানার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, লক্ষ্যমাত্রা অনুযায়ী 80 লাখের বেশি পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে এবার। তবে এই খাতের উন্নয়নে সহজ শর্তে ঋণ চান ব্যবসায়ীরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বেশিরভাগ এলাকা কোরবানি বর্জ্যমুক্ত হলেও অস্থায়ী হাটগুলোর আশপাশ সহ কিছু কিছু জায়গা ময়লা আবর্জনা দেখা গেছে। এতে নগরবাসী চলাচলের সমস্যা যেমন সৃষ্টি করছে, তেমনি পরিবেশকেও দূষিত করে তুলছে। যদিও বেশ কয়েকটি ওয়ার্ডকে কোরবানি বর্জ্যমুক্ত ঘোষণা করেছেন কাউন্সিলররা। এদিকে অলিগলির অবশিষ্ট বর্জ্য অপসারণে চিরুনি অভিযান পরিচালনা করছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। দুর্গন্ধ দূর করতে ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার। এর মধ্যে দুপুরে দুর্গন্ধ ও আবর্জনা দূর করতে আশীর্বাদ হয়ে ঝরেছে এক পশলা বৃষ্টি। ঈদের ছুটি শেষে বুধবার খুলেছে সরকারি অফিস। তবে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস চলছে নতুন সময়সূচি অনুযায়ী সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ছুটিতে যারা দূর দূরান্তে স্বজনদের সাথে ঈদ উদযাপনে গিয়েছিলেন তারা অনেকেই ফিরেছেন মঙ্গলবার। বুধবার সকালে সরাসরিও অফিসে আসেন কেউ কেউ। ঈদের পরে প্রথম কর্মদিবসে সচিবালয়ের বিভিন্ন দপ্তরে যারা এসেছেন তারা একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তবে সচিবালয়ে উপস্থিতি কিছুটা কম। অনেকে বাড়তি 2 দিন ছুটি নেওয়ার ধারণা করা হচ্ছে। বুধ ও বৃহস্পতিবারও ঢিলে ঢালা থাকবে সচিবালয়। রোববার থেকে পুরোদমে শুরু হবে ব্যস্ততা। ঈদুল আজহার 5 দিনের ছুটি শেষে ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। বিশেষ করে রেলপথে যারা আগে থেকেই অনলাইনে টিকিট কেটে রেখেছেন তারা বেশ স্বস্তিতেই ঢাকায় ফিরছেন বলে জানান রেল কর্মকর্তারা। তবে তুলনামূলকভাবে ফিরতি যাত্রীর সংখ্যা চোখে পড়ার মতো না হলেও ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। মহাখালী বাস টার্মিনালে টিকিট নিতে লম্বা সিরিয়ালেও দাঁড়াতে দেখা যায় ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল রুটের যাত্রীদের।
শেষ হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। শয়তানকে পাথর নিক্ষেপ শেষে মিনার তাঁবু থেকে মক্কায় ফিরছেন হাজিরা। এবার তাদের দেশে ফেরার পালা। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 6টায় বাংলাদেশি হাজিদের প্রথম বহর নিয়ে সৌদি আরবের মদিনা থেকে ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশি হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইটের শেষ ফ্লাইটটি আগামী 22 জুলাই বাংলাদেশে পৌঁছাবে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সংবাদ ও টক শো সম্প্রচারের ঘোষণা দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ঈদ উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো অফিস পরিদর্শনে এসে তিনি এ ঘোষণা দেন। এ সময় চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গানগুলো নতুন আঙ্গিকে তৈরি করে সম্প্রচার করার কথা জানান এটিএন বাংলার পরিচালক নাহিদ রহমান। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতের তথ্যচিত্রে মিজান শাহজাহানের রিপোর্ট। চট্টগ্রাম শহরের প্রেস ক্লাব ভবনে এটিএন বাংলা ও এটিএন নিউজের ব্যুরো অফিস পরিদর্শনে আসেন প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী আব্বাস সহকর্মীদের সাথে নিয়ে তাকে স্বাগত জানান। সহধর্মিণী নাহিদ রহমানকে সাথে নিয়ে তিনি ঘুরে দেখেন স্টুডিও সহ বিভিন্ন ফ্লোর, কথা বলেন সেখানে কর্মরত সাংবাদিক ও কলাকুশলীদের সঙ্গে, তুলে ধরেন চট্টগ্রাম ব্যুরো অফিসকে ঘিরে নিজের পরিকল্পনার কথা। আমরা চ্যানেলগুলি করে ফেলছি ঢাকা কেন্দ্রিক, কিন্তু আমি চাই যে চিটাগাংয়ের মতন একটি জায়গা যেটা বাংলাদেশের সেকেন্ড সিটি, বিগেস্ট সিটি, সুতরাং চিটাগাংকেও একটু আমরা চাই প্রাধান্য দিতে। টকশো ছাড়াও যদি হয় চিটাগাং আঞ্চলিক ভাষায় যে গান যা থাকে আঞ্চলিক যেগুলি করে ওইগুলি আমরা দেখাবার চেষ্টা করব। দেশের প্রথম সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এটিএন নিউজে চট্টগ্রাম থেকে সরাসরি আঞ্চলিক ভাষায় খবর সম্প্রচারের কথাও জানান তিনি। এটিএন বাংলায় অন্যান্য প্রোগ্রাম চলে, অনেক প্রোগ্রাম থাকে বলে এটিএন বাংলায় আমাদের সম্ভব হয় না, কিন্তু এটিএন নিউজের হিউজ সময় আছে, কারণ প্রতি ঘন্টায় ঘন্টায় সময় নিউজ প্রচার হয়। সুতরাং আমরা এটিএন নিউজেই, এটা আমার বহুদিনের প্ল্যান ছিল কিন্তু আজ পর্যন্ত করা হয়নি। তো আমার দৃঢ় বিশ্বাস হয় আমরা আগামী মাসের শুরু থেকেই আমরা এই নিউজটা চালু করব কমপ্লিটলি চিটাগাং ভাষায়। এ সময় চট্টগ্রামের শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবের কথা উল্লেখ করে আঞ্চলিক শিল্পীদের সৃষ্টিকর্ম নতুনভাবে সম্প্রচারের নির্দেশ দেন এটিএন বাংলার পরিচালক নাহিদ রহমান। চিটাগাংয়ের যে আঞ্চলিক ভাষার যে গান, এটা তো অনেক আগে যখন এটিএন বাংলা প্রথম হয়, শেফালী ঘোষ এটিএন বাংলা ওনাদের প্রোগ্রাম বোধহয় সপ্তাহে থাকতোই, তো সবাই এনজয় করতো। তো ইনশাল্লাহ আবার নতুন করে হবে। সারা পৃথিবীতে কিন্তু চিটাগাংয়ের বাঙালি যারা তারা কিন্তু থাকেন, তো আঞ্চলিক ভাষা তাদের ভাষায় যদি নিউজটা হয় তাদের জন্য ভালো। দর্শকদের চাহিদার কথা বিবেচনায় রেখে সময়োপযোগী অনুষ্ঠান নির্মাণ করা হবে বলে জানান এটিএন নিউজের পরিচালক মেহেরিনা রহমান নিশা। চট্টগ্রামে এসে আমার খুবই ভালো লাগছে, সবার সাথে পরিচয় হওয়াতে। দোয়া করি আশা সবাই যেন ভালো থাকে, আমরা আরো ফিউচারে উন্নতি প্রোগ্রামে করার জন্য আরো অনেক কিছু চিন্তা করে যেন করতে পারি। স্টুডিও ও সরাসরি সম্প্রচারের জন্য সব ধরনের সুবিধা সহ 2006 সালে স্থাপন করা হয় এটিএন পরিবারের চট্টগ্রাম ব্যুরো অফিস। মিজান শাহজাহান, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যশোরের বাঘারপাড়ায় এবছর ব্যাপক আকারে চাষ করা হয়েছে গ্রীষ্মকালীন বেবি তরমুজ। অল্প পরিশ্রমে বেশি লাভ হওয়ায় কৃষকরা আগ্রহী হয়েছেন এই ফল চাষে। পিকেএসএফ এর অর্থায়নে এই কাজে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। যশোর বাঘারপাড়ার গাইদঘাট এলাকায় ব্যাপক হারে এবার চাষ হচ্ছে বেবি তরমুজ। মাঠের পর মাঠ জুড়ে মাচায় ঝুলছে ফলটি। পিকেএসএফ ও আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের সহযোগিতায় 4 বিঘা জমিতে জেলায় বেবি তরমুজ চাষ করা হয়েছে। কৃষকদের উন্নত জাতের তরমুজের বীজ, সার ও বালাইনাশক দিচ্ছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার। বীজ বা চারা রোপণের 40 থেকে 45 দিনের মধ্যে গাছে ফল আসে। 75 দিনের মধ্যে এই ফল কেটে বাজারজাত করা হয়। বিঘা প্রতি মাত্র 35,000 টাকা খরচে আয় আসে 90,000 টাকা। গ্রীষ্মকালীন তরমুজের জন্য আদ্দিন থেকে আমাদের কিছু কীটনাশক, তারপর আপনার ফরমান পাদ, এগুলো সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে। কৃষকদের এই জাতের তরমুজ চাষে আগ্রহী করার পাশাপাশি স্বাবলম্বী করে তুলতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার। এই এলাকা
অন্যান্য কৃষকরা উৎসাহিত হয়ে এই বেবি তরমুজ চাষটা করছে এবং তারা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি বিভিন্ন কৃষি প্রযুক্তি সদস্যদের মাঝে বা কৃষকের মাঝে সম্প্রসারণ করা। শিগগিরই জেলায় বড় পরিসরে এই তরমুজের চাষ শুরু করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া উত্তর কোরিয়া দ্বিপাক্ষিক অংশীদারিত্বের সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া রাশিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করতেও আগ্রহ প্রকাশ করেছে উত্তর কোরিয়া। রুশ বার্তা সংস্থা জানায়, প্রায় 2 যুগ পর উত্তর কোরিয়া সফরে এসে চুক্তি করলেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের এ সফরকালে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধকে উত্তর কোরিয়া সমর্থন করে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এদিকে মস্কোর যুদ্ধকে সমর্থন করায় কিমকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন। এ সময় পুতিন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতাকে বলেন, দশকের পর দশক ধরে চাপিয়ে দেয়া মার্কিন সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে লড়াই করছে মস্কো। এবারে টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপ ক্রিকেটে সুপার 8 পর্বে প্রথম ম্যাচ জয়ে দক্ষিণ আফ্রিকা দেয়া 195 রানের টার্গেটে ব্যাট করছে যুক্তরাষ্ট্র। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে 5 রান। এর আগে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় টসে হেরে ব্যাটিং করে কুইন্টন ডি ককের 50-তে 4 উইকেটে 194 রানে থামে দক্ষিণ আফ্রিকা। 40 বলে দলের পক্ষে সর্বোচ্চ 74 রান করেন ডি কক, আর অধিনায়ক মার্করামের ব্যাট থেকে আসে 46 রান। যুক্তরাষ্ট্রের বোলারদের মধ্যে নেট্রো ভালকার এবং হারমিত সিং 2টি করে উইকেট তুলে নেন। এখন পার্টেক্স খেলার খবর। ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্বল আলবেনিয়ার সাথে 2-2 গোলে ড্র করে পয়েন্ট হারালো ক্রোয়েশিয়া। বি গ্রুপে পরাজয় দিয়ে নিজেদের প্রথম ম্যাচ শুরু করেছিল দল দুটি। জার্মানির ভলসবার্গ স্টেডিয়ামে খেলার 11 মিনিটে সতীর্থর কাছ থেকে বল পেয়ে কাজিম লাসি আলবেনিয়াকে এগিয়ে দেন। বিরতি থেকে ফিরে খেলা 74 মিনিটে ম্যাচে 1-1 গোলের সমতা ফেরান ক্রোয়েশিয়ার ক্রামারিক। 76 মিনিটে ক্লাউস গাসুলার আত্মঘাতী গোলে ক্রোয়েটরা 2-1 ব্যবধানে এগিয়ে যায়। এরপর ইনজুরি টাইমের 5 মিনিটে গোল করে আলবেনিয়াকে 1 পয়েন্ট পাইয়ে দেয় ক্লাউস গাসুলা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা, নিম্নাঞ্চল প্লাবিত। পাহাড়ি ঢলে সিলেটের 3 জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। এবং চাহিদার তুলনায় ট্যানারি কম থাকায় 10 লাখ কোরবানির পশুর চামড়া নষ্ট। ন্যায্য দাম না পেয়ে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।